মানে অনেকেই একটু কনফিউজড হয়ে যাবেন, এটা ভাবে যে সংবাদ সংস্থা না। ফেয়ারফ্যাক্স হচ্ছে আমেরিকার একটা কি, ভারতের টোটাল 5টি রাজ্য এবং 32টা জেলার সাথে বাংলাদেশে কি আছে, সীমানা আছে। প্রশ্নটা বুঝে তারপর উত্তর দিবেন, ঠিক আছে। বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর। এটি চালু করেছিল তৎকালীন যে অর্থমন্ত্রী ছিল, আমরা সবাই তার নাম জানি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনএফইপি, তাই না, ইউএনইপি যেটা আর কি আছে, এটার ইউএনইপি, ঠিক আছে, এনভায়রনমেন্ট প্রোগ্রাম, তাই না, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটার যে সদর দপ্তর এটি কোথায়? সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, কানাডা নাকি কেনিয়া, কোথায় হতে পারে? হ্যাঁ, এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, মানে জাতিসংঘের অন্তর্ভুক্ত যে অঙ্গ সংগঠন যেগুলো আছে, এগুলো কিন্তু অধিকাংশরই সদর দপ্তর হচ্ছে ইউরোপ কেন্দ্রিক। এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে, আমরা জানি যে কেনিয়ার রাজধানী নাইরোবি, এই নাইরোবিতে হচ্ছে কি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা কি অবস্থিত কোথায়? এটা কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত। মনে রাখবেন, কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? প্রথম বিশ্বযুদ্ধ, যার সূচনা হয়েছিল 1914 সাল এবং এটা সমাপ্তি হয়েছিল 1919 সাল। তো এই যে প্রথম বিশ্বযুদ্ধ যেটি হয়েছে, এটা সমাপ্তি হয়েছিল, আমরা সবাই এটা জানি, কমন একটা বিষয়, সেটা হলো ভার্সাই চুক্তির মাধ্যমে, তাই না। ভার্সাই নগরীতে সেই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্ত হয়েছিল। হ্যাঁ, এটা কমন একটা টপিক। এরপর দেখেন জিএসপি এর পূর্ণরূপ কি? জিএসপি এর পূর্ণরূপ, এটা অনেকবার পরীক্ষা আসছে। ক আছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স, কোনটি হবে? জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, এটি হবে জিএসপির সমার্থক, মানে জিএসপির পূর্ণরূপ, নাকি অন্য কিছু হবে? একটু দেখি, নাকি কোনটি হবে? খেয়াল করে দেখেন, জিএসপি এর পূর্ণরূপ জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, নাকি গ্লোবাল সিস্টেম অফ, তাই না, পজিশনিং, নাকি গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, নাকি গভর্নমেন্ট সাপোর্ট প্রোগ্রাম, কোনটি হবে? এটা আমরা সবাই জানি, জিএসপি মানে কি, জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স। ক নাম্বার যেটি ছিল এই প্রশ্নের, যে ক নাম্বার যে অপশনটি ছিল সেটি কি হবে? আমি যদি আবারও একটু দেখাই, জিএসপি যে শব্দটি আছে, একটা বিশেষ একটা পরিভাষা, যেটা সাধারণত কি পোশাক রপ্তানির সাথে জড়িত, বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টরের সাথে যেটা জড়িত আর কি। এই যে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, এটা অবশ্যই দেখেন, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন এবং আসে সচরাচর, এই প্রশ্নগুলো কিন্তু আসে। হ্যাঁ, বাংলাদেশের সাথে ভারতের, এটা একটু উত্তর করবেন, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কতটি? একটু উত্তর করেন দেখি, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কতটি? 29, 31, 32 নাকি 30? কতটি জেলা? এটা একটু উত্তরটা দেখতে চাই যারা এখানে যুক্ত আছেন। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা মোট কতটি? একটু উত্তর করবেন। 24 নম্বর যে প্রশ্নটি আছে, দেখা যাক, ভালো করে দেখেন। এখানে কিন্তু বলে নাই যে ভারতের সাথে বাংলাদেশ, যদি বলতো যে ভারতের সাথে বাংলাদেশের, খেয়াল করে দেখেন, ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি, প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। কি বলেছে? যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা। এখানে কিন্তু ভারতের জেলাগুলো বলেছে, এখানে কিন্তু বলে নাই যে বাংলাদেশের জেলা। আমরা জানি যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা টোটাল 32টি, তার মধ্যে 30টা হচ্ছে কার সাথে? ভারতের সাথে, আর 3টা হলো মায়ানমারের সাথে। এর মধ্যে একটা জেলা ভারত মায়ানমার দুইটার সাথে ভাগ করে নিয়েছে, এর 32টি জেলা। কিন্তু আমরা জানি যে ভারতের 5টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশে কি আছে, সীমানা আছে। কিন্তু একই সাথে ভারতেরও 30টা জেলার সাথে বাংলাদেশে কি আছে, সীমান্তবর্তী অঞ্চল আছে। এখানে টোটাল উত্তর হবে কতটি? 32টা, একটু মিস্টেক হয়ে গেছে, এটা 32টি হবে, মনে রাখবেন। মানে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা, আমরা বলতেছে ভারত, বাংলাদেশের সীমান্তবর্তী না। বাংলাদেশে বললে হয়তো 30টা, কিন্তু বলেছে ভারতের হচ্ছে 32টা জেলা এবং 5টা অঙ্গরাজ্য, মনে রাখবেন। ভারতের টোটাল 5টি রাজ্য এবং 32টা জেলার সাথে বাংলাদেশে কি আছে, সীমানা আছে। প্রশ্নটা বুঝে তারপর উত্তর দিবেন, ঠিক আছে। নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই? এখানে যে 4টি দেশ আছে, আফগানিস্তান, আলজেরিয়া, মিশর এবং লেবানন। আমরা জানি মিশরেও, এটা অবশ্যই মিশর তো বুঝেনি, মিশর এটা অবশ্যই যে লোহিত সাগর ওদিকে আফ্রিকা মহাদেশে অবস্থিত। এবার লেবানন, এখানেও আছে সমুদ্র বন্দর আছে, আলজেরিয়াতেও সমুদ্র বন্দর আছে। সমুদ্র বন্দর নাই হচ্ছে আফগানিস্তান, কারণ আফগানিস্তান হচ্ছে স্থল বেষ্টিত রাষ্ট্র, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। আফগানিস্তান হচ্ছে কি স্থল বেষ্টিত রাষ্ট্র। এবার দেখেন
ডাচ ক্যাপিটাল গ্রন্থের লেখককে? ডাচ ক্যাপিটাল, এটা সচরাচর আসে এবং বিসিএসও এসেছিল, বিসিএসও দুই একবার এসেছিল। এটা হচ্ছে ডাচ ক্যাপিটাল। এই ডাচ ক্যাপিটাল এটার গ্রন্থের রচয়িতাকে? এটা অবশ্যই একজন অর্থনীতিবিদ লিখেছেন। তিনি হচ্ছেন, আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি, তিনি লিখেছেন কি? কার্ল মার্কস। অবশ্যই মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ কে ছিলেন বলেন দেখি? আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তাহির জামান প্রিয় এবং রুহান। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম যে শহীদ হয়েছিল 16 জুলাই, তার নাম হলো কি? সে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে কে? আবু সাইদ। সে কে ছিল? আবু সাইদ। আমরা জানি তিনি ছিলেন কে? মানে সে ছিল আবু সাইদ, সে প্রথম শহীদ হয়েছিল। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? আমরা জানি যে 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে, কিন্তু কততম? এটা কমন প্রশ্ন, এটা সবাই জানে, এটা বারবারই পরীক্ষায় আসে, আপনাদেরও আসতে হবে। ঠিক আছে, আপনাদেরও কি হবে? আসতে পারে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? অবশ্যই আমরা জানি 136তম সদস্য। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেছিল। এরপর দেখা যাক, এই প্রশ্নটা একটু উত্তর করবেন। সুন্দরবনের প্রবেশদ্বার কোন জেলাকে বলা হয়? দেখেন, এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই অনেকভাবে করেছে। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে? সুন্দরবন। আমরা যদি খেয়াল করি, এটা ধরেন যে এটা হলো বাংলাদেশের মানচিত্র, এদিকে আমরা জানি যে এই মানচিত্রে এখানে হলো পটুয়াখালী। খেয়াল করে দেখেন, এখানে হলো কোন জেলা? আমি যদি একটু ভালো করে দেখাই, এখানে হচ্ছে আমাদের পটুয়াখালী জেলা। পটুয়াখালীর পাশে হচ্ছে আমাদের বরগুনা জেলা। কি জেলা? বরগুনা জেলা। বরগুনা জেলার পাশে হচ্ছে কি? বাগেরহাট জেলা, তাই না? বাগেরহাটের পাশে হলো কে? খুলনা জেলা। খুলনার পাশে হলো সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা। এই যে সাতক্ষীরার পাশে হচ্ছে কি? আমাদের ভারত। এখন দেখেন, সুন্দরবন প্রবেশ করছে কোন দিক দিয়ে? ঠিক আছে, খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অনেকে উত্তর করতেছেন বাগেরহাট, কিন্তু এটা নিয়ে প্রশ্ন আছে। ঠিক আছে, এটা নিয়ে আমি খুব ভালো করে দেখলাম যে আসলে প্রশ্নটা কিভাবে করেছে। সুন্দরবন বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যে অবস্থিত। যদি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে, তাহলে সাতক্ষীরা দিয়ে প্রবেশ করেছে, সাতক্ষীরা হতে পারে। আবার যদি আমরা বলি যে সুন্দরবন বাংলাদেশের অভ্যন্তর থেকে যদি চিন্তা করি, তাহলে বাংলাদেশের পটুয়াখালী জেলা থেকে কি করছে? প্রবেশ করেছে। কোন জেলা থেকে? পটুয়াখালী জেলা থেকে। একটু ভালো করে মনে রাখবেন, যাদের কাছে মানচিত্র আছে একটু মানচিত্র খুলে বসেন যে ভারত থেকে যদি সুন্দরবন ঢুকে এই অনুযায়ী যদি প্রশ্ন হয়, তাহলে সাতক্ষীরা হবে। আর যদি আমরা বাংলাদেশের অভ্যন্তরে দেখি, তাহলে অবশ্যই বাংলাদেশের অভ্যন্তর থেকে চিন্তা করলে পটুয়াখালী হবে। তো এখানে কিন্তু পটুয়াখালী নাই, এখানে কি পিরোজপুর আছে। খুলনা দিয়ে তো প্রবেশ করেনি, হয় সাতক্ষীরা হবে নাহলে পটুয়াখালী হবে। যদি আমরা ওই দুই সেন্সে চিন্তা করি, তাহলে খুলনা তো হবেই না, বাগেরহাটও হবে না, তাহলে উত্তর কি হবে? অবশ্যই সাতক্ষীরা হবে। খেয়াল রাখবেন, অবশ্যই কি হবে? সাতক্ষীরা হবে। এই জন্য এই তথ্যগুলো অবশ্যই মানচিত্র নিয়ে আপনাকে পড়তে হবে। ঠিক আছে, অবশ্যই মানচিত্র নিয়ে আপনাকে পড়তে হবে। নিচের কোনটির স্থপতি লুই আইকান? আমরা জানি যে বাংলাদেশের যে জাতীয় সংসদ আছে, যেটি 1969 সালে যেটার ভিত্তি স্থাপন করা হয়েছিল, এই যে বাংলাদেশের যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের যিনি স্থপতি ছিলেন, ডিজাইনার ছিলেন, তার নাম হচ্ছে লুই আই খান। এটা সবাই আমরা পারি। এবার কিন্তু প্রশ্নটা একটু অন্যভাবে আসছে। প্রত্যেকবার আসে জাতীয় সংসদের স্থপতিকে, এবার আসছে লুই আই খানকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা কোথায় অবস্থিত বলেন দেখি? আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটা কোথায় অবস্থিত? ভারতে, শ্রীলঙ্কা, পাকিস্তান, নাকি আরেকটি দেশ আছে? ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান। আইসিসির সদর দপ্তর কোথায় বলেন দেখি? ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আরেকটা হলো আমরা জানি সংযুক্ত আরব আমিরাত। কোনটি উত্তর হবে? তো এই যে আইসিসি যে সদর দপ্তর আছে, এটা আমরা সবাই জানি আইসিসির সদর দপ্তর হচ্ছে কে? কোথায় বলেন দেখি? সেটা হলো সংযুক্ত আরব আমিরাতে, অথবা ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, অথবা ইউএইও থাকতে পারে। এই জন্য ভালো করে আপনারা পড়ার চেষ্টা করবেন। একটা মজার বিষয় দেখেন, বিগত প্রায় 16-17 বছরে চাকরির পরীক্ষায় কখনো ধর্ম সংক্রান্ত কোনো প্রশ্ন আসেনি। যে কোনো ধর্ম সংক্রান্ত প্রশ্ন, সেটা হোক ইসলাম ধর্ম, হোক হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, বা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, কোনো ধর্ম নিয়ে কিন্তু প্রশ্ন আসেনি। দেখেন এখন কিন্তু ধর্ম সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসা শুরু করছে। অবশ্যই আপনাকে, বিশেষ করে ইসলাম ধর্ম, যে ধর্মে বিশ্বাসী, অবশ্যই এটা আপনাকে পড়তে হবে। হুদায়বিয়ার সন্ধি কবে স্বাক্ষরিত হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে কি করেছিলেন? হিজরত করেছিলেন। এই জন্য 622কে প্রথম হিজরি বলা হয়। আমরা জানি যে হুদায়বিয়ার সন্ধিটা হয়েছিল মক্কার কুরাইশদের সাথে 8ম হিজরিতে। কত হিজরিতে? 8ম হিজরিতে, নাকি 6ষ্ঠ হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে হয়েছিল। 8ম হিজরিতে তো তিনি কি করেন?
মক্কা বিজয় করেন, তাই না? মক্কা বিজয় করেছিল 8ম হিজরিতে, 630 খ্রিস্টাব্দে। 6ষ্ঠ হিজরিতে কি হয়েছিল? হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। 6ষ্ঠ হিজরি মানে 622-এর সাথে 6 যোগ করলে 628 খ্রিস্টাব্দ। 628 খ্রিস্টাব্দে কি হয়? হুদাইবিয়ার সন্ধি হয়। 624 একটু মনে রাখবেন, 624-এ বদর যুদ্ধ হয়, 25-এ ওহুদ যুদ্ধ হয়েছিল, 27-এ গিয়ে খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ হয়েছিল, 28-এ গিয়ে কি হয়েছে? হুদাইবিয়ার সন্ধি হয়েছে। 30-এ তিনি মক্কা বিজয় করেছেন এবং 32-এ 632-এ কি করেছেন? তাহলে এই তথ্যগুলো পড়বেন। 32-এ তিনি কি করেছেন? বিদায় হজ পালন করেছেন। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? এখানে দেখেন ফটোশপ। ফটোশপ অবশ্য নেই, এটা হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা যদি সফটওয়্যার অনেকগুলো আছে, একটা হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। তো বিশেষ করে দেখা যায় যে সফটওয়্যার, এই যে অ্যান্টিভাইরাস, এই সফটওয়্যারগুলোকে বলা হয় মূলত ইউটিলিটি সফটওয়্যার। তো এই ফটোশপ এটাও একটা ইউটিলিটি। ফ্ল্যাশ এটা তো হবেই না, এটা একটা বিশেষ একটা প্রোগ্রাম যার মাধ্যমে কি করা সবকিছু মুছে দেওয়া হয়। জিমেল এটা তো একটা অ্যাড্রেস, এটাও হবে না। তাহলে নর্টন যেটা আছে, এই নর্টনটা হচ্ছে কি একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এরপর দেখেন বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে? এই যে ভ্যাট, তাই না? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। অবশ্যই ভ্যাটটা মনে রাখবেন, ভিতে ভ্যালু, এতে অ্যাডেড, টিতে হলো ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর। এটি চালু করেছিল তৎকালীন যে অর্থমন্ত্রী ছিল, আমরা সবাই তার নাম জানি, হ্যাঁ সবাই অবশ্য তার নামটা আমরা জানি। 1 জুলাই 1991 এম সাইফুর রহমান, হ্যাঁ তিনি কিন্তু এটার জনক বলা চলে। তিনি 1 জুলাই 1991 সালে কি করেছিলেন? বাংলাদেশে প্রথম ভ্যাট চালু করেছিলেন এবং এটা আইনের মাধ্যমে চালু হয়েছে। মৌলিক রং কি কি বলেন তো দেখি, এখানে মৌলিক রং কি কি বলেন? মৌলিক রং কি কি? একটু উত্তর করবেন। এখানে কি সঠিক উত্তর আছে? দেখা যাক, একটু উত্তর করার চেষ্টা করেন। মৌলিক রং কি কি? 35 নম্বর। 4টি অপশন আছে, লাল হলুদ নীল, লাল হলুদ সবুজ, কমলা হলুদ সবুজ এবং লাল হলুদ কমলা। কোনটি হতে পারে? প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা কবে হতে পারে? যে কোনো মুহূর্তেই হতে পারে, যে কোনো মুহূর্তেই হতে পারে, এই জন্য সবসময় প্রস্তুত থাকবেন। রেড, গ্রিন এবং কি ব্লু। রেড লাল, সবুজ এবং কি নীল, আমরা সবাই জানি। এখানে কিন্তু সঠিক উত্তর নাই, এই জন্য আমি প্রশ্ন করেছিলাম, এখানে সঠিক উত্তর কিন্তু নাই। আমরা জানি যে লাল, আর একটা হলো সবুজ, আর একটা নীল। নীল বা যেটাকে বলা হয় আসমানি বলা হয়, তাই না? নীল বা আসমানি বলা হয়, এটা হচ্ছে মৌলিক রং। এখানে কিন্তু সঠিক উত্তর নাই, মনে রাখবেন, এখানে সঠিক উত্তর নাই। এবার দেখেন অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্বটির প্রবর্তক কে? অর্থনীতিতে জনসংখ্যা যে একটা তত্ত্ব আছে, এটার প্রবক্তা কে ছিলেন? উত্তর করবেন। এটি কে বলেছেন? যিনি বলেছেন তিনি হচ্ছেন কি রবার্ট ম্যালথাস, তাই না? আমরা সব জানি জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কি রবার্ট ম্যালথাস। এবার দেখেন অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। আর হচ্ছে অর্থনীতিতে নোবেল পাওয়া প্রথম এশীয় কে? অমর্ত্য সেন। সেকেন্ড ধাপের এক্সাম হচ্ছে 2 জানুয়ারি। প্রথম এবং দ্বিতীয় ধাপ একই দিনে অনুষ্ঠিত হবে, এটা তো ঘোষণা হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, এআই এর ধারণাটি জনককে? এআই লিড ফরেস্ট, জন ম্যাকার্থি নাকি জেপি ইকার্ট নাকি চার্লস ব্যাবেজ? আমরা জানি যে এআই এর ধারণা হচ্ছে কি জন ম্যাকার্থি। তবে মজার বিষয় হচ্ছে যে এআই আমাদের আধুনিক যুগের একটা হলেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে এআই, এটার ধারণা কিন্তু সেই মিশরীয় সভ্যতায় কিন্তু হয়েছিল, যেটা হলো মেসোপটেমীয় সভ্যতা। ওই সভ্যতাতেই কিন্তু এআই ধারণাটা ছিল এবং এটার প্রয়োগও ছিল। হয়তোবা এটা যুগের কালের বিবর্তনে এই সভ্যতাগুলো হারিয়ে গেছে, মাটি চাপা পড়ে গেছে, সাথে একসাথে হয়েছে। হ্যাঁ, প্রাইমারি এক্সাম হচ্ছে 2 তারিখ, প্রথম এবং দ্বিতীয় ধাপ, মানে বাংলাদেশে 8টা বিভাগেরই। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? একটু কমেন্টস করেন দেখি। ভারত, শ্রীলঙ্কা, রাশিয়া, ভুটান। তো শ্রীলঙ্কা রাশিয়া তো হবে না, এরা অনেক পরে দিয়েছে। ভারত নাকি ভুটান, এই দুটা নিয়ে আপনাদের যথেষ্ট কি আছে, কনফিউজড হয়ে যান, ভারত নাকি ভুটান। অবশ্যই আমরা জানি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী হচ্ছে অবশ্যই ভুটান, মনে রাখবেন, ভারত না। কিন্তু ভারতের আগে ভুটান কি করেছে? বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো দ্বারা গঠিত ছিল কোন সেক্টর? দেখেন 8, 11, 10, 15। আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় যে 11টি সেক্টর ছিল, তার মধ্যে একটা সেক্টরে নিয়মিত কোনো কমান্ডার ছিল না, বাকি 10টা সেক্টরে কমান্ডার ছিল। কোন সেক্টরে ছিল না সেটা আমরা জানি, নৌ সেক্টর যেটা ছিল, অর্থাৎ 10 নম্বর সেক্টর। এই 10 নম্বর সেক্টরে কোনো কমান্ডার ছিল না। শালবন বিহার কোথায় অবস্থিত? দেখেন শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহারটা একটু উত্তর করেন। গাজীপুর, রাজবাড়ী, মধুপুর নাকি কুমিল্লার ময়নামতি? এটা আমরা সবাই জানি, কুমিল্লার ময়নামতিতে হচ্ছে কি শালবন বিহার, এটা আমরা সবাই জানি আর কি, তাই না? এটা আমরা সবাই জানি, কুমিল্লার ময়নামতি। এবার দেখেন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিল? এটা সবারই জানার কথা, এখানে ভুল হওয়ার কথা না।
তো অবশ্যই শেয়ার দিবেন, কারণ হচ্ছে যে এতে করে সবাই উপকৃত হতে পারলো আপনার মাধ্যমে। আপনার টাইমলাইনে যদি থাকে আপনি নিজেও উপকৃত হলেন, সাথে অন্যরাও উপকৃত হতে পারলো, তাই না? তো আমরা জানি যে বাংলাদেশের জাতীয় পতাকার যে ডিজাইনার তিনি কে ছিলেন? কামরুল হাসান। তাকে তো আমরা সবাই চিনি, তিনি হলেন কামরুল হাসান। আর জয়নুল আবেদিন তো আমরা জানি বাংলাদেশের একজন কি শ্রেষ্ঠ একজন আর্টিস্ট ছিল, চিত্রশিল্পী ছিল। কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? কান্তজিউ মন্দির, এটা পারার কথা। এটা কি কুমিল্লা, রাঙামাটি, জয়পুরহাট নাকি দিনাজপুর? কান্তজিউ মন্দিরটা হচ্ছে কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে রংপুর বিভাগের যে 8টি জেলা আছে, লাল, নীল, কুড়ি, রঙের গাই, পঞ্চঠাকুর, দিনাজপুরে যাই, তাই না? রংপুর বিভাগের যে 8টা জেলা মনে রাখবেন কিভাবে? লাল, নীল, কুড়ি, রঙের গাই, পঞ্চঠাকুর, দিনাজপুরে যাই, ব্যাস। তো এই দিনাজপুর হচ্ছে কি কান্তজিউ মন্দির। এরপর দেখি পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? আমরা জানি সেটা হচ্ছে 14 ডিসেম্বর। গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত? গম্ভীরা হচ্ছে যেখানে একজন নানা চরিত্রে থাকে এবং একজন নাতি থাকে। হ্যাঁ, এটা আগে আমাদের বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত এই অনুষ্ঠানটি হইতো, প্রতি সপ্তাহে এটা নিয়মতান্ত্রিকভাবে হইতো, এখন হয় কিনা জানি না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ মূলত রাজশাহী অঞ্চল, রাজশাহী মানে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ, মূলত এটা গানটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ নাই এখানে রাজশাহী হবে। সঠিক উত্তর কি হবে? রাজশাহী হবে। এরপর যদি আমরা দেখি কোথায় সাঁতার কাটা সহজ? এটা বিসিএস আসছিল কিন্তু বিগত বছরে। কোথায় সাঁতার কাটা সহজ? পুকুর, বিলে, নদীতে নাকি সাগরে? আমরা জানি যে সাগরে সাঁতার কাটাটা সহজ। কেন? কারণ সাগরে হচ্ছে কি পানির ঘনত্বটা বেশি, লবণাক্ততার পরিমাণটা বেশি থাকে, এই জন্য সাগরে সাঁতার কাটা একটু কি বেশি সহজ। আচ্ছা, হ্যাঁ, তারপর হচ্ছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি মানে কি বোঝায়? যে আমাদের ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত গাছপালা, পশু পাখি, প্রাণী, এদের যে পচে গলে এদের শরীরের যে পদার্থগুলো আছে, কারণ একটা মানুষের শরীরে সকল ধরনের পদার্থ আছে, তাই না? আমরা জানি যে পেন্সিল যে তৈরি করে যে উপাদানটা দিয়ে, এটাও কিন্তু সেখানে আছে। আমাদের শরীরে বিদ্যুৎ আছে যেটা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট জ্বালানো যাবে, তাই না? আমাদের প্রায় 25 মিনিট জ্বালানো, 25 ওয়াটের বাল্ব 20 মিনিট জ্বালানো যাবে। একটা মানুষের শরীরে সমস্ত উপাদান আছে, এই উপাদানগুলো পচে গেলে কি হয়ে যায়? আস্তে আস্তে জীবাশ্ম তৈরি হয়, এখান থেকে জ্বালানি তৈরি হয়। তো পেট্রোলিয়াম এটাও জীবাশ্ম জ্বালানি, প্রাকৃতিক গ্যাস এটাও জীবাশ্ম জ্বালানি, এটা ভূপৃষ্ঠের মধ্যে থেকে হয়। কয়লা এটাও জীবাশ্ম জ্বালানি, শুধু বায়োগ্যাসটা নয়, এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়, এগুলো হচ্ছে সাধারণত নবায়নযোগ্য জ্বালানি বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? আমরা জানি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1918 সালে নাথান কমিশন গঠিত হয়েছিল স্যার সলিমুল্লাহ মুসলিম হকের নেতৃত্বে, এবং তিনি 652 একর জমি দান করেছিলেন বিশেষ করে মুসলিম শিক্ষার জন্য। 1918 সালে নাথান কমিশন গঠিত হয় এবং এই কমিশন দীর্ঘ 4 বছর কাজ করার পর, প্রায় 4 বছর কাজ করার পর 1921 সালের 1 জুলাই কি করে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোনটি? দক্ষিণ আমেরিকা মহাদেশ বুঝেন তো, ওই যে আর্জেন্টিনা, ব্রাজিল, তাই না? তারপর প্যারাগুয়ে, উরুগুয়ে, কোস্টারিকা, চিলি, বলিভিয়া, ইকুয়েডর, এই দেশগুলো হচ্ছে মূলত দক্ষিণ আমেরিকার দেশ, দক্ষিণ আমেরিকা। তো দক্ষিণ আমেরিকার দেশ হলো চিলি, এটা দক্ষিণ আমেরিকায়। প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকায়, সুরিনাম এটাও সুরিনাম, তাই না? এগুলো দক্ষিণ আমেরিকার দেশ হলেও এখানে একটি দেশ কিন্তু দক্ষিণ আমেরিকা নয়, এটা হচ্ছে ইউরোপের দেশ, এটা হচ্ছে আলবেনিয়া হচ্ছে কি দক্ষিণ আমেরিকার দেশ, মনে রাখবেন। বাংলাদেশের চীনামাটির সন্ধান কোথায় পাওয়া গেছে? চীনামাটির সন্ধান, এটা কতবার যে পরীক্ষায় এসেছে তার কোনো ইয়ত্তা নাই, এই জন্য এই তথ্যগুলো আপনারা বারবারই পড়বেন। দেখেন, বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বিজয়পুরে। আমরা জানি বিজয়পুরে বাংলাদেশের চীনামাটির সন্ধান, মানে বাংলাদেশের বিজয়পুরে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। হ্যাঁ, এই তথ্যগুলো পড়বেন। এবার দেখা যাক উত্তরা গণভবন কোথায় অবস্থিত? দেখেন, উত্তরা গণভবন, অনেকদিন পরে এই প্রশ্নটি পাওয়া গেল। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? একটু উত্তর করবেন। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর। এটা হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কাকে? বগুড়া জেলাকে বলা হয়। পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় রাজধানীও বলা হয়, বিশেষ করে আবাসনের জন্য, মানে বিল্ডিং এর কারণে। আর আমরা জানি অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী তো হচ্ছে আমাদের চট্টগ্রাম। তো এই যে নাটোর জেলায় হচ্ছে কি উত্তরা গণভবন অবস্থিত। শাহনামা কোন ভাষায় রচিত? দেখেন, শাহনামা, এই যে শাহনামা, এই শাহনামাটা ছিল একটা কি মহাকাব্য ছিল, হ্যাঁ মহাকাব্য, এবং এখানে 60,000 শ্লোক ছিল বা 60,000 শ্লোক ছিল, এখানে 60,000 শ্লোক ছিল, যেটা পারস্যের কবি, ফার্সি ভাষার কবি হচ্ছে মহাকবিকে ফেরদৌসি, তিনি এটা কি করেন? এটা রচনা করেছিলেন মহাকবি ফেরদৌসি।
প্রায় 60,000 শ্লোক বিশিষ্ট একটি মহাকাব্য রচনা করেন, সেটার নাম হলো কি শাহনামা। তাহলে অবশ্যই এটা কি কোন ভাষার হবে? ফার্সি ভাষায় হবে। মহাকাব্য বলতে বোঝায় কমপক্ষে 1000 লাইনের, নির্দিষ্ট একটা বিষয়ে কমপক্ষে 1000 লাইনের প্রশ্নকে কি বলা হয়? 1000 লাইনের কবিতাকে বলা হয় মহাকাব্য। ফেয়ার ফ্যাক্স কি? খেয়াল করে দেখেন, ফেয়ার ফ্যাক্স কি? ফেয়ার ফ্যাক্সটা কি বলেন দেখি। অনেকেই এখানে কিন্তু একটু ভুল করবেন, মানে অনেকেই একটু কনফিউজ হয়ে যাবেন, এটা ভাবে যে সংবাদ সংস্থা না। ফেয়ার ফ্যাক্স হচ্ছে আমেরিকার একটা কি গোয়েন্দা সংস্থা, মনে রাখবেন। আমেরিকার একটা কি গোয়েন্দা সংস্থা ফেয়ার ফ্যাক্স। ফেয়ার ফ্যাক্স, এই যে ফ্যাক্স যেহেতু আছে, তো অনেকেই ভাবতে পারে ফেয়ার ফ্যাক্স মানে সংবাদ সংস্থা, কিন্তু এটা আসলে সংবাদ সংস্থা না, এটা হচ্ছে কি একটা আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেয়ার ফ্যাক্স। এরপর দেখেন, তাহলে আমাদের সাধারণ জ্ঞান শেষ।